পর্ব ৩। আনিস অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ভয়ঙ্কর একটা রাগের ভঙ্গি করতে, যা দেখে তার ৮ বছরের ছেলে টগর আঁতকে উঠবে এবং মুখ কাচুমাচু করে বলবে, আর করব না বাবা। টগর যা করেছে তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। সে ফায়ার ব্রিগেড খেলা খেলছিল। আগুন ছাড়া এরকম খেলা হয় না। কাজেই অনেক কষ্টে সে বিছানার চাদরে আগুন ধরালো। তাকে সাহায্য করছিল তার ছোট বোন নিশা, যার বয়স ৫ হলেও এই জাতীয় কাজ খুব ভালো পারে। খেলার দুটি অংশ। প্রথম অংশে বিছানার চাদর এবং জানালার পর্দায় আগুন লেগে যাবে। নিশা তার খেলনা টেলিফোন কানে নিয়ে বলবে, হ্যালো, আমাদের বাসায় আগুন লেগে গেছে। তখন শুরু হবে খেলার দ্বিতীয় অংশ। টগর সাজবে ফায়ারম্যান। বাথরুম থেকে নল দিয়ে সে পানি এনে চারদিকে ছিটিয়ে আগুন নেভাবে। বেশ মজার খেলা। খেলার প্রথম অংশ ভালোমতো শুরু হবার আগেই ব্যাপারটা জানাজানি হয়ে গেল। ৩ তলার ভাড়াটে ছুটে এলেন। একতলা থেকে বাড়িওয়ালা এলেন এবং ঘন ঘন বলতে লাগলেন, কি সর্বনাশ, কি সর্বনাশ। আনিস গিয়েছিল বাড়ির খোঁজে। বাড়িওয়ালা নোটিশ দিয়েছে, গত মাসেই বাড়ি ছাড়ার কথা। এখনো কিছু পাওয়া যায়নি বলে বাড়ি ছাড়া যাচ্ছে না। বাড়িওয়ালার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এবার তিনি আর মুখের কথা বলে সময় নষ্ট করবেন না। পাড়ার ছেলেপুলে দিয়ে তুলে দেবেন। গত সপ্তাহে খুব ভদ্র ভাষায় এ জাতীয় ইঙ্গিত দেওয়াও হয়েছে। সারাদিন বাড়ি খুঁজে ক্লান্ত ও বিরক্ত হয়ে বাসায় ফিরে টগর এবং নিশার নতুন কীর্তি শোনার পর মেজাজ ঠিক থাকার কথা নয়। আনিসের মেজাজ যথেষ্টই খারাপ, কিন্তু তা সে ঠিক প্রকাশ করতে পারছে না। টগরের গালে একটা চর বসিয়ে দেওয়া খুবই প্রয়োজন। হাত উঠছে না। বাচ্চা দুটির মা ১ বছর আগে মারা গেছে। মা নেই দুটি শিশুর উপর রাগ করা কিংবা তাদের শাসন করা বেশ কঠিন ব্যাপার। আনিসের বেলায় তা আরও কঠিন, কারণ রাগ তার স্বভাবে নেই। সে এক দৃষ্টিতে টগরের দিকে তাকিয়ে আছে। টগর খানিকটা অস্বস্তি বোধ করছে, তবে খুব ঘাবড়ে গেছে বলে মনে হচ্ছে না। টগর। জি বাবা। টগর যা করে নিশার ঠিক সেই জিনিসটিই করা চাই। কাজেই সেও বলল, জি বাবা। আনিস বলল, নিশা মা, তুমি এখন কোনো কথা বলবে না। টগরের সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। ওকে আমি যা বলবো তা খুব মন দিয়ে শুনবে। টগর। জি বাবা। ঘরে আগুন লাগিয়েছিলে? না তো, বিছানার চাদরে লাগিয়েছিলাম। আর নিশাকে বলেছিলাম জানালার পর্দায় লাগাতে। কি জন্যে? আমরা ফায়ার সার্ভিস খেলছিলাম। খেলতে আগুন লাগে? অন্য খেলায় লাগে না, ফায়ার সার্ভিস খেলায় লাগে। আগুন না লাগলে নেভাবো কি করে? আমি খুব রাগ করেছি টগর। এত রাগ করেছি যে আমার গা কাঁপছে রাগে। কই বাবা, গা তো কাঁপছে না। তোমরা দুজন খুবই অবাধ্য হয়েছ। আমার কোনো কথা তোমরা শোনো না। রোজ অদ্ভুত অদ্ভুত সব খেলা খেলো। ২ দিন আগে দোতলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়লে। দোতলার ছাদ থেকে তো লাফ দেইনি, গ্যারাজের উপর থেকে লাফ দিয়েছি। নিচে বালি ছিল, একটুও ব্যথা পাইনি। বালি না থাকলে লাফ দিতাম না। তোমাদের কখনো আমি কোনো শাস্তি দেই না বলে এই অবস্থা হয়েছে। আজ তোমাদের শাস্তি দেব। কি শাস্তি? তুমি নিজেই ঠিক করো কি শাস্তি। আমি কিছু বলবো না। এক পায়ে দাঁড়িয়ে থাকবো বাবা? বেশ, দাঁড়াও। টগর এবং নিশা দুজনে উঠে এক পায়ে দাঁড়িয়ে গেল। দেখা গেল শাস্তি গ্রহণে দুজনেরই সমান আগ্রহ। এই শাস্তিতে তারা বেশ মজা পাচ্ছে বলেও মনে হলো। মিটিমিটি হাসছে। টগর। জি বাবা। একটা কথা তোমাদের সবসময় মনে রাখতে হবে। কথাটা হচ্ছে, আনিস তার দীর্ঘ বাক্য শেষ করতে পারল না। বাড়িওয়ালার ভাগ্নে এসে বলল, আপনাকে মামা ডাকে। আনিস দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বাড়িওয়ালার সঙ্গে বকবক করতে তার মোটেই ইচ্ছা করছে না। উপায় নেই, ইচ্ছা না করলেও বকবক করতে হবে। আনিসের বাড়িওয়ালার নাম মির্জা সুলাইমান। ভাড়াটেদের সঙ্গে তার সম্পর্ক ভালো। শুধু ভালো না, বেশ ভালো। সুলাইমান সাহেবের ব্যবহার অতি মধুর। হাসি হাসি মুখ না করে তিনি কোনো কথা বলেন না। ভাড়াটেদের যখন ডেকে পাঠান, তখন বসার ঘরের টেবিলে নানান ধরনের খাবার দাবার তৈরি থাকে। আনিস বাড়িওয়ালার বসার ঘরে ঢুকে দেখল টেবিলে ঠান্ডা পেপসির গ্লাস, প্লেটে ফ্রুট কেক। সুলাইমান সাহেবের বয়স ৬০-এর কাছাকাছি হলেও তিনি তার সব ভাড়াটেদের ডাকেন বড় ভাই। কেউ এ নিয়ে কিছু বললে তিনি বলেন, এটা হচ্ছে আমার দস্তুর। আমার পিতাজির কাছ থেকে শিখেছি। পিতাজি সবাইকেই বড় ভাই ডাকতেন। সুলাইমান সাহেব তার দস্তুর মতো আনিসকে দেখে হাসি হাসি মুখ করে বললেন, বড় ভাই সাহেব, আছেন কেমন? জি, ভালো। আপনার পুত্র তো সর্বনাশ করে দিয়েছিল। দোতলায় উঠে দেখি বুন্দা বুন্দা ধোঁয়া। কোথায় আমাকে দেখে ভয় পাবে তা না, উল্টা ছেলে আমাকে বলে, আপনি এখন যান, আমরা খেলছি। আপনাকে দেখে মনেই হয় না যে আপনার এমন বিশ্রী ছেলে মেয়ে আছে।
আনিস গম্ভীর গলায় বলল, আপনি আপনার বাবার মতো হয়েছেন, সবাই সেরকম হয় না। খুবই খাঁটি কথা। তাছাড়া বড় ভাই সাহেব, একটা ব্যাপার কি জানেন? অল্প বয়সে মা মারা গেলে ঘাড়ের একটা রগ তেরা হয়ে যায়। ওদের তাই হয়েছে, রগ হয়ে গেছে তেরা। হতে পারে। এদের সামলাবার জন্য আপনার একটা বিবাহ করা দরকার। ঘরের শাসন হচ্ছে আসল শাসন। নেন, কেক মুখে দেন। ফ্রেঞ্চ বেকারির কেক, 100 টাকা পাউন্ড। আনিস কেক মুখে দিল। সুলাইমান সাহেব মধুর গলায় বললেন, অনেক পুরুষ আছে যারা মনে করে সংসারে সৎ মা এলে ছেলেপুলেদের উপর অত্যাচার হবে। কথা ঠিক, অত্যাচার হয়, তবে বুঝে সুঝে বউ আনলে হয় না। আমি বুঝে সুঝেই আনবো। বুদ্ধি কম এমন মেয়ে বিবাহ করতে হবে। বুদ্ধি কম মেয়ে মুখের একটা মিষ্টি কথাতেই খুশি হয়। এদের খুশি করা খুব সোজা। নিউ মার্কেট থেকে আসার পথে 1 টাকা দিয়ে একটা ফুলের মালা কিনে নিয়ে গেলে এতেই খুশি। আর বউ যদি বুদ্ধিমতী হয় তাহলে কিছুতেই খুশি হবে না, জ্বালিয়ে মারবে। বোকা স্ত্রীর সংসার হচ্ছে সুখের সংসার। আনিস বলল, বোকামে পাওয়াই তো মুশকিল, সব মেয়েরই বুদ্ধি বেশি। বড় ভাই সাহেব ভুল কথা বললেন, পুরুষের চেয়ে মেয়েদের বুদ্ধি অনেক কম। তাই নাকি? হ্যাঁ, আমার মুখের কথা না, বৈজ্ঞানিক আবিষ্কার। একজন পুরুষ মানুষের ব্রেইনের ওজন হচ্ছে 1375 গ্রাম, আর একজন মেয়ে মানুষের 1225 গ্রাম, 150 গ্রাম কম। এই তথ্য পেয়েছেন কোথায়? খোঁজ খবর রাখি বড় ভাই, একেবারে মূর্খ তো না। কই, এখানে চা দিল না? পেপসি খেলাম তো, আবার চা কেন? পেপসি খেলেন পানির বদলে, চা ছাড়া নাস্তা শেষ হয় নাকি? হয় না। আনিস নাস্তা শেষে চায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। সুলাইমান সাহেব বললেন, বড় ভাই সাহেব, এবার একটু কাজের কথা বলি। বলুন। ফ্ল্যাটটা যে বড় ভাই ছেড়ে দিতে হয়। ছেড়েই দেব। বাড়ি খুঁজছি, বিশ্বাস করুন খুঁজছি, পাওয়া মাত্র ছেড়ে দেব। বুধবারের মধ্যেই যে ছেড়ে দিতে হয় ভাই সাহেব। আমি একজনকে জবান দিয়ে ফেলেছি, সে বুধবারে বাড়িতে উঠবে। জবান তো বড় সাহেব রক্ষা করতে হয়। আমি যদি এর মধ্যে কিছু খুঁজে না পাই, আমি যাব কোথায়? আমি আমার একটা ঘর ছেড়ে দেব, মেহমান হিসেবে কয়েকদিন থাকবেন। চা এসে গিয়েছে। আনিস চায়ে চুমুক দিল। কি বলবে ভেবে পেল না। বড় ভাই সাহেব। জি বলুন। বলতে শরম লাগছে, না বলেও পারি না। আপনার কাছে 3 মাসের ভাড়া পাওনা আছে, বলছিলেন একটা ব্যবস্থা করবেন। অবশ্যই করব। তা করবেন জানি, কিন্তু ভাই সাহেব, যাওয়ার আগে করে যাওয়াটা কি ভালো না? একবার চলে গেলে আপনার হয়তো মনে থাকবে না। আনিস তিক্ত গলায় বলল, এই মুহূর্তে আমার হাত একেবারে খালি। তবে স্ত্রীর কিছু গয়না আছে, ওইগুলো বিক্রি করে হলেও আপনার পাওনা মিটিয়ে দেব। এইটা খুব ভালো কথা বলছেন। যে পুরুষ ঋণ রেখে এক কদম পা ফেলে না, সে হচ্ছে সাচ্চা পুরুষ। বড় ভাই সাহেব, আমার একটা পরিচিত গয়নার দোকান আছে, আপনি যদি চান আপনাকে নিয়ে যাব। ঠিক আছে, যাব আপনার সঙ্গে। কাল বিকালে কি আপনার সময় হবে? হবে। এখন তাহলে উঠি, নাকি আরো কিছু খাওয়াবেন? সুলাইমান সাহেব হো করে অনেকক্ষণ হাসলেন, যেন এরকম মজাদার কথা অনেকদিন শোনেননি। আনিস শীতল গলায় বলল, এরকম শব্দ করে হাসবেন না সুলাইমান সাহেব। শব্দ করে হাসলে হার্টে প্রেশার পড়ে। আপনার যা বয়স, তাতে হার্টে বাড়তি প্রেশার দেওয়াটা ঠিক হবে না। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। হাসাহাসি একেবারেই করবেন না। সবসময় মন খারাপ করে বসে থাকবেন, তাহলেই দেখবেন হার্ট ভালো থাকবে, অনেকদিন বাঁচতে পারবেন। অনেকদিন বাঁচতে ইচ্ছা করে না। যত তাড়াতাড়ি কবরে যেতে পারবো ততই ভালো। তাড়াতাড়ি কবরে চলে গেলে এই যে টাকা পয়সা রোজগার করছেন, সেগুলি ভোগ করবে কে? ভোগ করবার জন্যই তো আপনার দীর্ঘদিন বেঁচে থাকা দরকার। আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? হ্যাঁ করছি। হাসলে হার্টের উপর চাপ পড়ে, ওইটাও তাহলে ঠাট্টা? না, ওইটা ঠাট্টা না, ওইটা সত্যি। যে কারণে হাসি খুশি মানুষদের বেশি দিন বাঁচতে দেখা যায় না, বেঁচে থাকে খিটখিটি গম্ভীর মানুষজন। দেখেন না, পৃথিবী ভর্তি বদমেজাজি বুড়ো বুড়ি। কথাটা তো ভাই সাহেব খুব ভুল বলেন নাই। কথা আমি সচরাচর ভুল বলি না। আচ্ছা, আজ তাহলে যাই, কাল সন্ধ্যায় দেখা হবে, একসঙ্গে গয়নার দোকানে যাব ইনশাআল্লাহ। হাসির ব্যাপারটা মনে রাখবেন, হাসি সম্পূর্ণ বন্ধ। দীর্ঘদিন বেঁচে থাকতে হলে রামগরুর ছানা হতে হবে। নিজের ঘরে ঢুকে আনিসের মন খারাপ হয়ে গেল। টগর এখনো এক পায়ে দাঁড়িয়ে আছে, নিশা রনে ভঙ্গ দিয়ে ছবি আঁকছে। বাবাকে দেখে নিশা বলল, টগর ভাইয়ের শাস্তি আর কতক্ষণ হবে বাবা?
আনিস বলল, শাস্তি শেষ। টগর বাবার দিকে তাকিয়ে হাসল। আনিস বলল, পা ব্যথা করছে? করছে। আর কোনোদিন ফায়ার ব্রিগেড খেলা খেলবে না তো? টগর না সূচক মাথা নাড়ল। আনিস বলল, মাথা নাড়লে হবে না। আর কোনোদিন খেলবো না। আর কোনোদিন খেলবো না। ভেরি গুড। তোমরা এখন হাত মুখ ধুয়ে পড়তে বসো, আমি রান্না শেষ করি। নিশা বলল, আমি কি তোমাকে সাহায্য করব বাবা? না, সাহায্য লাগবে না। আজ তোমাদের কি খেতে ইচ্ছে করছে বলো? ডিমের ভাজি না তরকারি? টগর বলল, আমরা রোজ ডিম খাচ্ছি কেন বাবা? ডিম রান্না সবচেয়ে সহজ, এই জন্য রোজ ডিম খাচ্ছি। নিশা গম্ভীর গলায় বলল, আমরা পৃথিবীর সব ডিম খেয়ে শেষ করে ফেলছি, তাই না বাবা? হ্যাঁ তাই। এখন বই নিয়ে বসো। বই নিয়ে বসতে ইচ্ছে করছে না। কি ইচ্ছা করছে? নিশা অবিকল বড়দের মতো গলায় বলল, কি যে ইচ্ছা করছে তা তো জানি না। আনিস হেসে ফেলল। তার ছোট মেয়েটি বড় মায়াবতী হয়েছে। কথা বলার কি অদ্ভুত ধরন! কোত্থেকে পেয়েছে এসব? টগর বলল, আজ রাতে কি গল্প বলার আসর বসবে বাবা? এখনো বুঝতে পারছি না, সম্ভাবনা আছে। গল্প বলার আসর শেষ পর্যন্ত বসল না। নিশা ঘুমিয়ে পড়েছে। একা একা গল্প শুনতে টগরের ভালো লাগে না, অথচ তার ঘুমও আসছে না। আনিস তার পিঠ চুলকে দিল, মাথায় হাত বুলিয়ে দিল, তাতেও কিছু হলো না। টগর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একটু পরপর বলছে, ঘুম আসছে না বাবা। একেবারেই আসছে না? না। তাহলে আসো, নতুন ধরনের একটা খেলা দুজনে মিলে খেলি। কি খেলা? এই খেলাটার নাম হচ্ছে সত্যি মিথ্যা খেলা। আমি তোমাকে প্রশ্ন করব, তুমি মিথ্যা জবাব দেবে। 10টা প্রশ্ন করব। প্রতিবারই যদি মিথ্যা জবাব দিতে পারো তাহলে তুমি জিতে যাবে। যেমন ধরো, আমি যদি জিজ্ঞাসা করি, তোমার নাম কি? তুমি যদি বলো টগর, তাহলে তুমি হেরে যাবে। সব জবাব হতে হবে মিথ্যা। এটা তো খুব সহজ খেলা বাবা। মোটেই সহজ না, খুব কঠিন খেলা। কারণ মানুষ বেশিক্ষণ মিথ্যা কথা বলতে পারে না। পরপর 10টা মিথ্যা বলা মানুষের জন্য খুব কঠিন। বেশিরভাগ মানুষই পারে না। আমি পারবো? না, তুমিও পারবে না। এসো শুরু করা যাক। রেডি, 1 2 3। আচ্ছা খোকা, তোমার নাম কি? টগর? জি না, আমার নাম টগর না। তোমার ছোট একটা বোন আছে না? জি না, আমার একটা ভাই আছে। তুমি কি ক্লাস 3-তে পড়ো? জি না, আমি ক্লাস 10-এ পড়ি। তোমার কি 3টা হাত আছে? হ্যাঁ, আমার 3টা হাত আছে। তুমি কি তোমার মাকে খুব ভালোবাসো? হ্যাঁ, বাসি। আনিস হেসে ফেলল। টগর মাথা নিচু করে ফেলেছে। আনিস বলল, দেখলে তো টগর, মাত্র 5টা প্রশ্নেই তুমি সত্যি কথা বলে ফেললে। কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলা খুবই কঠিন। টগর চাপা গলায় বলল, মিথ্যা কথা বলা কঠিন কেন বাবা? কারণ মানুষকে মিথ্যা কথা বলার জন্য তৈরি করা হয়নি। তবুও আমরা মিথ্যা কথা বলি। যখন বলি তখন আমাদের খুব কষ্ট হয়। আমার তো কষ্ট হয় না বাবা। তুমি কি মিথ্যা কথা বলো? হ্যাঁ বলি, স্কুলে বলি। আনিস উপদেশমূলক কিছু বলবে কি বলবে না এ নিয়ে খানিকক্ষণ ভাবল। শৈশবে নীতিকথার আসলে কি কোনো গুরুত্ব আছে? একই পরিবারের 4টি ছেলে মেয়ে শৈশবে একই ধরনের নীতিকথা এবং উপদেশ শোনে, কিন্তু বড় হয়ে 4জন 4 রকমের হয়। আনিসের ধারণা শিশুরা বইয়ের উপদেশ গ্রহণ করে না। একটি শিশু অন্য একটি শিশুর কথা শুনে, কিন্তু একজন বয়স্ক মানুষের কথা শুনে না। তাদের জগৎ ভিন্ন। তাদের নিজেদের জগৎ থেকে শিক্ষা গ্রহণ করে। টগর? টগর জবাব দিল না। আনিস দেখল টগর ঘুমিয়ে পড়েছে। তার নিজের চোখেও ঘুম জড়িয়ে আসছে। কিন্তু সে জানে বিছানায় শোয়া মাত্র ঘুম চলে যাবে। নানান উদ্ভট চিন্তা মাথায় ভর করবে। তারপর আসবে সুখময় কিছু কল্পনা। সেই কল্পনায় 24 বছর বয়সী একজন তরুণী ঘরে ঢুকবে। পান খাওয়ায় সেই তরুণীর ঠোঁট লাল হয়ে আছে। তরুণীটির নাকে বিন্দু বিন্দু ঘাম, টলমলে চোখে স্নিগ্ধ ছায়া। আনিস বিরক্ত হবার মতো ভঙ্গি করে বলবে, আবার পান খেয়েছো? তরুণীটি বলবে, হ্যাঁ খেয়েছি। দাঁতগুলি নষ্ট করবে। করলে করব, সারাদিনে একবার পান খাই তাতেই। আচ্ছা যাও, আর কিছু বলবো না। তোমার কি চা লাগবে? হ্যাঁ।
ঘুমোতে যাবার আগে কেউ চা খাই প্রথম দেখলাম। ঘুমোতে যাব তোমাকে কি বলল? ঘুমোবে না? নো ম্যাডাম, সারা রাত জাগব। লেখালেখি? হ্যাঁ, লেখালেখি। নতুন উপন্যাস শুরু করব। তুমি না বললে সোমবার থেকে শুরু করবে? দুদিন আগেই শুরু করছি। উপন্যাসের নাম কি? ময়ূরাক্ষী। নামটা কেমন? সত্যি জানতে চাও? হ্যাঁ। বললে রাগ করবে না তো? না, এর মধ্যে রাগ করার কি আছে? নিউ এলিফ্যান্ট রোডের একটা জুতার দোকানের নাম ময়ূরাক্ষী। আনিস তাকিয়ে আছে। তরুণী খিলখিল করে হাসছে। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। তবু সে হাসছে। কি অসাধারণ একটি দৃশ্য! এমন চমৎকার দৃশ্য তার জীবনে অভিনীত হয়েছে, এই কথাটা আজ আর কিছুতেই বিশ্বাস হতে চায় না। আজ মনে হয় রাত্রি নামে কোনো তরুণীর সঙ্গে তার কোনোদিন পরিচয় ছিল না। সবই কল্পনা, সবই মায়া। পর্ব ৪। সোবান সাহেবের সামনে যে যুবকটি দাঁড়িয়ে আছে, সোবান সাহেব তাকে চিনতে পারলেন না। মাঝারি গড়নের একজন যুবক, গায়ে খদ্দেরের পাঞ্জাবি, চোখে মোটা কাচের চশমা, মুখ ভর্তি দাড়ি গোঁফ। এই দাড়ি শখের দাড়ি। যুবকটির চোখে মুখে কোনো রকম জড়তা নেই, মুখ হাসি হাসি। গেট খুলে তরতর করে এগিয়ে এসেছে, যেন বাড়িঘর খুব পরিচিত, অনেকবার এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আনিস। আমি কি আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারি? আমি কি আপনাকে চিনি? জি না। অচেনা লোকের সঙ্গে কি আপনি কথা বলেন না? সুবান সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হলো। এই যুবকের মতলব ঠিক বোঝা যাচ্ছে না। দেশ ভর্তি হয়ে গেছে মতলববাজ যুবকে। এদের কোনো রকম প্রশ্রয় দেওয়া উচিত না। স্যার, আমি কি বসবো? দীর্ঘ আলাপ থাকলে বসুন, আর সংক্ষিপ্ত কোনো কিছু বলার থাকলে বলে চলে যান। আনিস বসল। তার কাঁধে একটা ভারী হ্যান্ডব্যাগ ঝুলছিল। সেই হ্যান্ডব্যাগ খুলে কোলের উপর রাখল। সুবহান সাহেব অত্যন্ত সন্দেহজনক দৃষ্টিতে হ্যান্ডব্যাগের দিকে তাকাতে লাগলেন। তার মন বলছে, ছোকরার আসার উদ্দেশ্য এই হ্যান্ডব্যাগেই আছে। কিছু একটা গছাতে এসেছে। সম্ভবত ইন্স্যুরেন্স কোম্পানির লোক। পটিয়ে পটিয়ে ইন্স্যুরেন্স করে ফেলবে। সুবহান সাহেব কঠিন স্বরে বললেন, বলুন কি ব্যাপার? সংক্ষেপে বলবেন। লম্বা কথা শোনার সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। আপনার বাড়ির দোতলার ছাদে দুটো ঘর আছে। ওই ঘর দুটো কি আপনি ভাড়া দেবেন? ছাদের ঘর ভাড়া দেওয়া হবে এরকম কোনো বিজ্ঞাপন কি আপনার চোখে পড়েছে? জি না। তাহলে? আমি এই এলাকায় বাড়ি খুঁজছিলাম। তখন একজন বলল, একসময় তেতলার দুটি ঘর আপনি ভাড়া দিতেন। একসময় দিতাম বলে সারা জীবন দিতে হবে? তা না, আপনি রাখছেন কেন? জোর করে নিশ্চয়ই আমি আপনার বাড়িতে উঠব না। আপনি কি করেন? কিছু করি না। কিছু করি না মানে? কিছু না করলে সংসার চলে কিভাবে? আমি একজন লেখক, লেখালেখি করি। কি নাম? আগে একবার বলেছিলাম। দ্বিতীয়বার বলতে অসুবিধা আছে? না, নেই। আমার নাম আনিস। এই নামে কোনো লেখক আছে বলে তো আমি জানি না। আমি ছদ্মনামে লিখি। ছদ্মনামটা কি? আপনাকে বলতে চাইছি না। ছদ্মনাম গ্রহণের উদ্দেশ্যই হচ্ছে নিজেকে আড়াল করা। যদি বলেই ফেলি তাহলে শুধু শুধু আমার ছদ্মনাম নিলাম কেন? তুমি কি লেখো? এই ভদ্রলোক হঠাৎ আপনি থেকে তুমিতে নেমে এসেছেন এবং নিজে তা বুঝতে পারছেন না। এটি ভালো লক্ষণ। আনিস বলল, গল্প উপন্যাস এইসব লিখি। একটি প্রবন্ধের বই আছে। কেউ সেই বই পড়ে না। আমার বাড়ি ভাড়া নেওয়ার ইচ্ছে তোমার কেন হলো? শুনেছি আপনি ভাড়া খুব কম নিতেন। অ্যাডভান্সের ঝামেলা ছিল না। তাছাড়া বাড়িটাও আমার পছন্দ হয়েছে। তুমি কি ব্যাচেলার? জি না, আমার দুটি বাচ্চা আছে। দেশের সমস্যা নিয়ে কি তুমি ভাবো? আপনার কথা বুঝতে পারলাম না। এই যে দেশে অসংখ্য সমস্যা, এইসব নিয়ে কখনো ভাবো? কোন সমস্যার কথা বলছেন? সব রকম সমস্যা। জি না, ভাবি না। তুমি একজন লেখক মানুষ। তুমি এইসব নিয়ে ভাবো না? তুমি কি রকম লেখক? খুবই বাজে ধরনের লেখক। তুমি এখন যেতে পারো। তোমাকে বাড়ি ভাড়া দেব না। দিবেন না? না, তোমাকে আমার পছন্দ হয়নি। আপনাকেও আমার পছন্দ হয়নি। তবে আপনার বাড়ি পছন্দ হয়েছিল। আমাকে পছন্দ না হবার কারণ?
আপনি হচ্ছেন এক শ্রেণীর পয়সাওয়ালা অকর্মণ্য বৃদ্ধ, যারা দেশের সমস্যা নিয়ে ভাবে এবং মনে করে এই ভাবনার কারণে সে অনেক বড় কাজ করে ফেলেছে। এক ধরনের আত্মতৃপ্তি পায়। আসলে আপনার এইসব চিন্তাভাবনা অর্থহীন এবং মূল্যহীন। আপনার যা করা উচিত তা হচ্ছে রগরগে থ্রিলার পড়া, মাঝে মাঝে দান দক্ষিণা করা, যাতে পরকালে সুখী থাকতে পারেন। ইহকাল এবং পরকাল দুটিই ম্যানেজ করা থাকে বলে। অভদ্র ছোকরা, স্টপ স্টপ! আপনি খুব বেশি রেগে যাচ্ছেন। আপনার প্রেশার টেশন নেই তো? প্রেশার থাকলে সমস্যা হয়ে যেতে পারে। বহিষ্কার, বহিষ্কার! এই মুহূর্তে বহিষ্কার! সোভান সাহেব প্রচন্ড চিৎকার করতে লাগলেন। মিলি বারান্দায় ছুটে এলো, চোখ বড় বড় করে বলল, কি হয়েছে? এই ছোকরাকে ঘাট ধরে বের করে দে। ফাজিলের ফাজিল, বদের বদ! মিলি কড়া গলায় বলল, আপনি বাবাকে কি বলেছেন? আনিস অবস্থা থেকে পুরোপুরি হকচকিয়ে গেছে। কিছু একটা বলতে গিয়েও সে বলতে পারল না। মিলি বলল, প্লিজ আপনি এখন কথা বলে আর ঝামেলা বাড়াবেন না, চলে যান। আনিস গেট পার হয়ে চলে যাবার পর সোভান সাহেব বললেন, কাদের বাসায় আছে? মিলি বলল, আছে। কাদেরকে বলো ওই ছোকরাকে ধরে আনতে। বাদ দাও না বাবা, আর কেন? যা করতে বলছে কর। ভদ্রলোককে, আমাদের নতুন ভাড়াটে। তোমার কথা বুঝলাম না বাবা। তিনতলার ঘর দুটো তার কাছে ভাড়া দিয়েছি। ছোকরাকে আমার পছন্দ হয়েছে। ছোকরার মাথা পরিষ্কার। কাদের আনিসকে আনতে গেল। সুবান সাহেব নিজেই দোতলার ছাদে উঠলেন ঘর দুটির অবস্থা দেখার জন্যে। অনেকদিন তালা বন্ধ হয়ে আছে, পরিষ্কার টরিষ্কার করানো দরকার। দুটি ঘর, একটা বাথরুম, রান্নাঘর। ছোট পরিবারের জন্য খুব ভালোই বলতে হবে। ঘর দুটির সামনে বিশাল ছাদ, ছাদে অসংখ্য টব, টবে ফুলের চাষ হচ্ছে। মিলির শখ। মিনু ছাদে উঠে এলেন, তার মুখ থমথমে। কিছুক্ষণ আগে মিলির কাছে তিনি বাড়ি ভাড়া দেবার খবর শুনেছেন। রাগে তার গা জ্বলে যাচ্ছে। তুমি নাকি ছাদের ঘর দুটি ভাড়া দিচ্ছ? হ্যাঁ। কাকে দিলে? নামটা মনে আসছে না। ফাজিল ধরনের এক ছোকরা। বাড়ি ভাড়া দেওয়া কি খুব দরকার ছিল? না। তাহলে বাড়ি ভাড়া দিলে কেন? আমার দরকার ছিল না, কিন্তু ওই ফাজিলের দরকার ছিল। তুমি হুট করে এক একটা কাজ করো আর সমস্যা হয়। সোবান সাহেবের মেজাজ চট করে খারাপ হয়ে গেল। তিনি থমথমে গলায় বললেন, আমি সমস্যার সৃষ্টি করি? মিনু চুপ করে গেলেন। সোবান সাহেব চাপা গলায় বললেন, আমার জন্য কারোর কোনো সমস্যা হোক তা আমি চাই না। এই বলেই তিনি নিচে নেমে গেলেন। মিনু গেলেন পিছনে পেছনে। একতলার বারান্দায় আনিস দাঁড়িয়ে আছে। কাদের তাকে নিয়ে এসেছে। আনিস খানিকটা শঙ্কিত বোধ করছে। বাড়ি থেকে বের করে দিয়ে আবার ডেকে আনার অর্থ সে ঠিক ধরতে পারছে না। সোভান সাহেব তার কাছে এসে দাঁড়ালেন এবং শুকনো গলায় বললেন, এসেছো? আনিস বলল, জি। আপনি ডেকে পাঠিয়েছিলেন। সোভান সাহেব বললেন, তোমাকে বাড়ি ভাড়া দেয়া হবে না, এটা বলার জন্য ডেকে পাঠিয়েছি। সে তো একবার বলেছেন। আবার বললাম। আবার বলাই তো দোষের কিছু নেই। জি না, নেই। দ্বিতীয়বার বলাটা ভালো হয়েছে। এখন কি আমি যেতে পারি? হ্যাঁ, যাও। আসসালামু আলাইকুম। আনিস গেটের বাইরে বেরোতেই মিনু বললেন, কাদের, যা ভদ্রলোককে ডেকে নিয়ে আয়। কাদের সোবহান সাহেবের দিকে তাকালো। তিনি কিছু বললেন না। মিনু বলল, দাঁড়িয়ে আছিস কেন, যা। কাদের বিমর্ষ মুখে বের হলো। বড় যন্ত্রণায় পড়া গেল। আনিস বড় রাস্তা পর্যন্ত চলে গিয়েছিল। কাদের সেখানেই তাকে ধরল। নিষ্প্রাণ গলায় বলল, আপনেরে বুলায়। আনিস বলল, ঠাট্টা করছো? জি না, আপনারে যাইতে বলছে। আবার যাব? যাইতে ইচ্ছা না হইলে যাইয়েন না। আমারে খবর দিতে কইছে, খবর দিলাম। যাও না যাও না, আপনার ইচ্ছা। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের, সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদের। সৈয়দ নাকি? জি, বুগদাদি সৈয়দ। বলো কি? বুগদাদি সৈয়দ যখন খবর নিয়ে এসেছে তখন তো যেতেই হয়। আনিস তৃতীয়বারের মতো নিরিবিলি বাড়ির বারান্দায় এসে উঠল। সুবান সাহেব তার দিকে না তাকিয়েই বললেন, কাদের, ভদ্রলোককে তিনতলার ঘর দুটার চাবি এনে দে। আনিস বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। রাত ৮টার মতো বাজে। মিলি বিরক্ত মুখে খাতা কলম নিয়ে বসে আছে। তার সামনে ৪-৫টা বই। আগামীকাল সকাল ৯টায় তার টিউটোরিয়াল ক্লাস।
অ্যাসাইনমেন্টের কিছুই এখনো করা হয়নি। বিষয়টাই মাথায় ঢুকছে না। এর আগের টিউটোরিয়ালে B- পেয়েছে, এবার মনে হচ্ছে C- হবে। খাতায় প্রথম বাক্যটা লিখে শেষ করবার আগেই কাদের ঘরে ঢুকে বলল, আফা আপনারে ডাকে। মিলি রাগী গলায় বলল, কে ডাকে? ডাক্তার সাহেব, গ্রিন ফার্মেসির চেংড়া ডাক্তার। আমাকে ডাকছে কি জন্যে? আমার কাছে কি? আমি কেমনে কই আফা, আমি হইলাম গিয়ে চাকর মানুষ, আমার সাথে কি এর খাতিরের আলাপ করব? মিলি কঠিন গলায় বলল, তুই বেশি কথা বলিস, কথা কম বলবি। অর্ডার দিলে কথাই কমু না, অসুবিধা কি? কথা কনের মধ্যে তো আফা আরাম কিছু নাই। যা আমার সামনে থেকে। কাদের গম্ভীর মুখে বের হয়ে গেল। পেছনে পেছনে আসছে মিলি। বেয়াক্কেল ডাক্তারের জন্য তার মেজাজ খুবই খারাপ হয়েছে, যদিও তাকে দেখে তা বোঝা যাচ্ছে না। মনসুরের পোশাক আশাক আজ খুবই পরিপাটি। শার্ট প্যান্ট সবই নতুন কেনা হয়েছে, জুতা জোড়াও নতুন। জুতা জোড়া সাইজে খানিকটা ছোট হয়েছে, কেনার সময় তা ঠিক বোঝা যায়নি, এখন জানান দিচ্ছে। পা টনটন করছে, পায়ের আঙুলে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে কিনা কে জানে। মিলিকে দেখে সে উঠে দাঁড়ালো। মিলি বলল, কি ব্যাপার ডাক্তার সাহেব? না মানে আপনার বাবার প্রেশারটা চেক করতে এসেছিলাম। আপনাকে কেউ কি আপনাকে কি আসতে বলেছিল কেউ? জি না, তবে ওনার যেহেতু হাই প্রেশারের টেন্ডেন্সি, কাজে প্রায় চেক করা দরকার। ও আচ্ছা, আমি আপনাদের বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখেই যাই। ভালো করেছেন, বাবা দোতলায় তার ঘরে, আসুন বাবার কাছে আপনাকে নিয়ে যাই। চলুন। মিলি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? মনসুর লজ্জিত গলায় বলল, নতুন জুতা, সাইজে হয়েছে ছোট, কেনার সময় বুঝতে পারিনি। মনসুর সিঁড়ির শেষ মাথা পর্যন্ত উঠল না, হঠাৎ দাঁড়িয়ে পড়ল। দিশাহারা গলায় বলল, একটা ভুল করে ফেলেছি। মিলি বলল, প্রেশার মাপার যন্ত্র ফেলে এসেছেন তাই না? জি। তাহলে আজ বরঞ্চ চলে যান, বাবার শরীর যদি খারাপ হয় আপনাকে খবর দেব। আমি বরং এক দৌড়ে নিয়ে আসি, যাবো আর আসবো। তেমন ইমার্জেন্সি তো না, ব্যস্ত হবার কিছুই নেই। আপনি সিঁড়ি ধরে ধরে নামুন, ওই দিনের মতো হওয়াটা ভালো হবে না। মনসুরের মনটা খারাপ হয়ে গেল। মেয়েটা ওই দিনকার ঘটনাটা ভুলতেই পারছে না। সামান্য দুর্ঘটনার বেশি তো কিছু না। দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে না, সবসময় তো ঘটছে। অতিরিক্ত সাবধানতার জন্যই কিনা কে জানে সিঁড়ির মাঝামাঝি এসে মনসুরের নতুন জুতা স্লিপ কাটল। অতি সহজেই মনসুর নিজেকে সামলাতে পারত, কিন্তু সে কেন জানি মিলির মুখের দিকে তাকাতে গেল, আর তখনই রেলিংয়ে ধরে রাখা হাত ফসকে গেল। সে গড়িয়ে পড়ে গেল নিচে। আজ ওই দিনের চেয়েও ভয়াবহ শব্দ হলো। সুবহান সাহেব, ফরিদ, কাদের এবং রহিমার মা ছুটে এলো। সুবহান সাহেব বললেন, কি ব্যাপার? মিলি বলল, ডাক্তার সাহেব পড়ে গেছেন। ফরিদ বিস্মিত গলায় বলল, কোন ডাক্তার? ওই দিনকার পাগলা ডাক্তার? মিলিকে ওই প্রশ্নের জবাব দিতে হলো না। মনসুর উঠে দাঁড়িয়ে বলল, একেবারেই ব্যথা পাইনি। ফরিদ বলল, আপনি ব্যথা পেয়েছেন কি পাননি এটা আমার জিজ্ঞাসা নয়। আমি জানতে চাচ্ছি আপনাদের ডাক্তারি শাস্ত্রে আছাড় খাওয়ার রোগ নামে কোনো রোগ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেই রোগের চিকিৎসা আছে না সেটা দুরারোগ্য ব্যাধি। মনসুরের মনে হলো ইনি রসিকতা করছেন। অপমানজনক পরিস্থিতিতে রসিকতা খুবই ভালো জিনিস। সবাই মিলে একসঙ্গে হেসে উঠলে ব্যাপারটা হালকা হয়ে যায়। সবাই হেসে উঠবে এই ভেবে মনসুর উচ্চস্বরে হাসল। আশ্চর্য, অন্য কেউ তার সঙ্গে হাসছে না, বরঞ্চ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। নির্ঘাত তাকে পাগল ভাবছে। ফরিদ বলল, কাদের, ইনাকে ধরাধরি করে বাসায় রেখে আয়। আমার ধারণা ভদ্রলোকের ব্রেন ফাংশন করছে না। এই যে ভাই ডাক্তার সাহেব, আপনি কাদেরের সঙ্গে যান, সপ্তাহখানেক বেড রেস্টে থাকবেন। বিশ্রামের মতো ভালো জিনিস আর কিছু নেই। সব চিকিৎসার সেরা চিকিৎসা হচ্ছে বিশ্রাম। নিরিবিলি বাড়ির দুজন সদস্য রাতের খাবার খেতে বসেছে, ফরিদ এবং মিলি। মিনু বেশিরভাগ সময় রাতে খান না, আজও খাবেন না। বাকি শুধু সোবহান সাহেব। ফরিদ এবং মিলি প্লেটে ভাত নিতে নিতে সোবহান সাহেব এসে পড়লেন। হ্যাঁ, ফরিদ এবং মিলি ফরিদ এবং মিলি প্লেটে ভাত নিতে নিতে সোবহান সাহেব এসে পড়লেন। ফরিদ হাসি মুখে বলল, কেমন আছেন দুলাভাই? সোবহান সাহেব অগ্নিদৃষ্টিতে তাকালেন। কথা বলছেন না কেন দুলাভাই, রাগ করলেন নাকি? চুপচাপ খাওয়া দাওয়া করো, আমাকে বিরক্ত করবে না। খাওয়ার টেবিল হচ্ছে সামাজিকভাবে মেলামেশার একটা স্থান। নিঃশব্দে খাওয়া দাওয়া করে উঠে যাওয়া খাবার টেবিলের উদ্দেশ্য নয়।
চুপ করো। এ তো ভালো যন্ত্রণা হলো দেখি। কিছু বললেই চুপ করো। আপনার সমস্যাটা কি? মিনু লেবু দিতে এসে বললেন, চুপচাপ খেয়ে বিদায় হ ফরিদ, ভেজর ভেজর করিস না। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। গল্পগুজব করে খাওয়া দাওয়া করতে তার ভাল লাগে, দুলাভাই টেবিলে থাকলে তার সম্ভব হয় না। সুবহান সাহেব মিনুর দিকে তাকিয়ে বললেন, আজও ইলিশ? পরপর 3 দিন ইলিশ হয়ে গেল না? কি করব? বাজারে মাছ নেই। কাদেরকে পাঠালো ইলিশ নিয়ে চলে আসে। মাছের খুব আকাল। সুবহান সাহেব মিলির দিকে তাকিয়ে আফসোসের স্বরে বললেন, এই দেশ মাছে একসময় ভর্তি ছিল। মেঘের ডাক শুনে ঝাঁক বেঁধে কই মাছ পানি ছেড়ে শুকনায় উঠে পড়তো। মাছের জন্য আমরা কি করতাম জানিস? নৌকা ডুবিয়ে রাখতাম। কয়েকদিন পর সেই নৌকা তুলে পানি ছেঁচা হতো। আর তখন, দুলাভাই, কিছু মনে করবেন না, আপনাকে ইন্টারাপ্ট করি। না করে পারছি না। আমাকে চুপ করে থাকতে বলে নিজের সমানে কথা বলে যাচ্ছেন। এটা কেমন হলো? প্রাচীন একটা আপ্তবাক্য হচ্ছে, আপনি আচারি ধর্ম পরকে শেখাও। আপনি তা করছেন না। সোবান সাহেব সরু চোখে ফরিদের দিকে তাকিয়ে রইলেন। ফরিদ সেই দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করল। মিলি মিনতি মাখা চোখে মামার দিকে তাকিয়ে আছে। তার চোখ বলছে, মামা তোমার পায়ে পড়ছে, বাবার সঙ্গে ঝগড়া বাঁধিও না। মিলির চোখের ভাষা ফরিদকে কাবু করতে পারল না। সে উৎসাহের সঙ্গে বলে চলল, আমাদের প্রফেটের সেই বিখ্যাত গল্পটা কি আপনার মনে আছে দুলাভাই? এক লোক তার কাছে গিয়ে কাতর গলায় বলল, হুজুর বড় সমস্যায় পড়েছি, আমার মধ্যম পুত্র শুধু মিষ্টি খেতে চায়। এই গল্পটি আমার জানা আছে ফরিদ। আমারও ধারণা আপনার জানা আছে, কিন্তু গল্পের মোরাল আপনি হয়তো ধরতে পারেননি, কিংবা নিজের জীবনে প্রয়োগ করতে চাননি। মিলি বলল, এই প্রসঙ্গটা থাক মামা। তোমার যদি এতই কথা বলতে ইচ্ছা করে তাহলে অন্য কিছু নিয়ে কথা বলো। অন্য কি নিয়ে কথা বলবো? ছবি নিয়ে কথা বলো। বাবা জানো, মামা ছবি বানাবে, শর্ট ফিল্ম। ছবিটা দারুণ একটা কিছু হবে। সোভান সাহেব বললেন, ভালো। বলেই প্লেট সরিয়ে উঠে পড়লেন। মিলি বলল, বাবার খাওয়াটা তুমি নষ্ট করলে মামা। আমি কারো খাওয়া নষ্ট করিনি। পরিষ্কার যুক্তি দিয়ে দুলাভাইকে পরাস্ত করেছি। অবশ্যই তাকে পরাস্ত করা সহজ। তার আইকিউ খুবই নিচের দিকে। আমার মনে হয় গাছপালার আইকিউর কাছাকাছি। তোমার আইকিউ বুঝি আইনস্টাইনের মতো? আমি কারোর সঙ্গে তুলনায় যেতে চাচ্ছি না। তবে বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে ১০০-র ভেতরে আমাকে ৯৩ থেকে ৯৫ দিতে পারিস। তাই নাকি? হ্যাঁ। আর তোর বুদ্ধি হচ্ছে ৫৬ থেকে ৬২-র মধ্যে। আর একই স্কেলে দুলাভাইয়ের বুদ্ধি ১৮ থেকে ২২-এর মধ্যে ওঠানামা করে। তোমার তাই ধারণা? হ্যাঁ, এবং আমার ধারণার কথা বলতে কোনো রকম দ্বিধাবোধ করি না। কারণ সত্য হচ্ছে আগুনের মতো। আগুন চাপা দেবার কোনো উপায় নেই। আমি বুঝতে পারছি দুলাভাইয়ের বুদ্ধি কম বলায় তুই আহত হয়েছিস। কিন্তু উপায় কি? যা সত্যি তা বলতেই হবে। আমার মুখ হয়তোবা তুই বন্ধ করতে পারবি, কিন্তু পাবলিকের মুখ তুই কি করে বন্ধ করবি? পাবলিক একসময় সত্যি কথা বলবেই। বকবকানি থামাও তো মামা। থামাচ্ছি, কিন্তু প্রসঙ্গটা যখন উঠলই, তখন এই বাড়িতে আমার পরই কার আইকিউ বেশি সেটা জানা থাকা ভালো। আমার পরেই আছে কাদের। অসাধারণ ব্রেন। চুপ করো তো মামা। অসাধারণ ব্রেন হলো কাদেরের। প্রপার এডুকেশন পেলে এই ছেলে ফাটাফাটি করে ফেলতো। তুমি তো প্রপার এডুকেশন পেয়েছো, তুমি কি করেছো? করব। সময় তো পার হয়ে যায়নি। দেখবি, দেশ জুড়ে একটা হুলস্থুল পড়ে যাবে। তোদের এই বাড়ি বিখ্যাত হয়ে যাবে। লোকজন এসে বলবে, এটা একটা বিখ্যাত বাড়ি। তোদের বই লিখতে হবে, মামাকে যেমন দেখেছি, কিংবা কাছের মানুষ ফরিদ মামা। কিছু মনে করো না, আমার ধারণা তোমার আইকিউ খুবই কম। ফরিদ উচ্চাঙ্গের হাসি হাসল। তার সম্পর্কে অন্যদের ধারণা তাকে খুব মজা দেয়। এটা হচ্ছে পৃথিবীর যাবতীয় প্রতিভাবান ব্যক্তিদের সাধারণ স্ট্র্যাটেজি। প্রিয়জনরা তাদের বুঝতে পারে না, আড়ালে হয়তো বা হাসাহাসিও করে। করুক, তাদের হাসাহাসিতে কিছু যায় আসে না। কাদের এসে ঢুকলো, গম্ভীর মুখে ঘোষণা করলো, নতুন ভাড়াটে চলে এসেছে। সে মুখ কুঁচকে বলল, এক মালগাড়িতে বেবাক জিনিস উপস্থিত, ফকির রে পার্টি। বলেই সে আবার বারান্দায় চলে গেল। নতুন ভাড়াটের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা দরকার। ফুলের গাছ টাছ না ভেঙে ফেলে। এই বাড়িতে তার অবস্থান সম্পর্কেও জানিয়ে দেওয়া দরকার। ভাড়াটে যদি তাকে সামান্য একজন কাজের মানুষ মনে করে তাহলে মুশকিল। প্রথম দর্শনে মনে করে ফেললে সারা জীবনই মনে রাখবে। যখন তখন ডেকে বলবে, এক প্যাকেট সিগারেট এনে দাও তো, চিঠিটা পোস্ট করে দাও তো, এক দৌড়ে খবরের কাগজটা এনে দাও। আনিস রিক্সা করে এসেছে। টগর এবং নিশা দুজনেই গভীর ঘুমে।
মিলিদের বসার ঘরের দরজা খোলা। আনিস বাচ্চা দুটিকে বসার ঘরের সোফায় শুইয়ে আবার বাইরে এসে দাঁড়ালো। কাদেরের দিকে তাকিয়ে বলল, কাদের, তুমি সুটকেস দুটা উপরে দিয়ে আসো তো। কাদের তৎক্ষণাৎ বলল, কুলির কাম আমি করি না ভাইজান, সৈয়দ বংশ। বকশিস পাবে। এই বংশের লোক বকশিসের লোভে কিছু করে না ভাইজান। আমরা হইলাম আসল সৈয়দ, বুগদাদি সৈয়দ। আনিস নিজেই জিনিসপত্র টানাটানি করে তুলতে লাগলো। ঠেলাগাড়ির লোক দুটি উপরে কিছু তুলবে না। দোতলার ছাদে তোলা হবে এই কথা তাদের বলা হয়নি। এখন যদি তুলতে হয় 50 টাকা বাড়তি দিতে হবে। অবিশ্বাস্য হলেও সত্যি যে আনিসের হাতে এই মুহূর্তে 50টা টাকাও নেই। এ বাড়িতে সে কপর্দক শূন্য অবস্থাতেই এসে উঠেছে। মিলি কি করতে জানি বসার ঘরে ঢুকেছিল। সোফাতে দুটি শিশুকে শুয়ে থাকতে দেখে সে এগিয়ে এলো। আহ, কি মায়াকাড়া চেহারা! দুটি দেব শিশু যেন জড়াজড়ি করে শুয়ে আছে। মেয়েটির মাথা ভর্তি রেশমি চুল, চোখের ভুরুগুলি যেন কোনো চৈনিক শিল্পী সূক্ষ্ম তুলি দিয়ে এঁকেছে। কমলার কুয়ার মতো পাতলা ঠোঁট বারবার কেঁপে উঠছে। বাচ্চাটিকে কোলে নেবার এমন ইচ্ছা হচ্ছে যে মিলির রীতিমতো লজ্জা লাগছে। মিলি দোতলার ছাদে উঠে গেল। আনিস খাটের ভারী একটা অংশ টেনে টেনে তুলছে। মিলি বলল, আপনি এত কষ্ট করছেন কেন? আপনার ঠেলাগাড়ির লোকজন কোথায়? ওরা চলে গেছে। দাঁড়ান, আমি কাদেরকে পাঠাচ্ছি। না থাক, বেচারা সৈয়দ বংশের মানুষ কুলির কাজ করবে না। আমার অসুবিধা হচ্ছে না, তুলে ফেলেছি। তাই তো দেখছি। আপনার স্ত্রী কোথায়? ও আসেনি। আসেনি মানে? মাকে ছাড়াই বাচ্চা দুটি চলে এসেছে? হুম। ওনাকে কবে আনবেন? তাকে আনা সম্ভব হবে না, সে আসবে না। আপনার কথা কিছু বুঝতে পারছি না। ও মারা গেছে। বেশ কিছুক্ষণ সময় মিলি চুপচাপ দাঁড়িয়ে রইল। এত বড় একটা খবর তার হজম করতে সময় লাগলো। মিলি বলল, বাচ্চা দুটির মা নেই শুনে আমার খুব খারাপ লাগছে। এটা নিয়ে আপনি রহস্য করবেন তা ভাবিনি। আপনি হয়তো খুব রসিক মানুষ। সবকিছু নিয়ে রসিকতা করা হয়তো আপনার অভ্যাস, কিন্তু এটা অন্যায়। আনিস বলল, ঠিক এইভাবে কিছু বলিনি। ওর মৃত্যুর কথা সরাসরি বলতে খারাপ লাগে বলেই অন্য পথে বলতে চেষ্টা করি। আর করবেন না। আচ্ছা, আর করব না। আনিস মুগ্ধ হয়ে লক্ষ্য করল মিলি নামের এই মেয়েটি তার ঘর গুছিয়ে দিল, মশারি খাটিয়ে দিল, টগর এবং নিশাকে কোলে করে এনে বিছানায় শুয়ে দিল। মেয়েরা প্রাকৃতিক নিয়মেই মমতাময়ী, কিন্তু এই মেয়েটির মধ্যে মমতার পরিমাণ অনেক অনেক বেশি। আনিস বলল, আপনাকে অনেক যন্ত্রণার মধ্যে ফেললাম। তা ঠিক, কাল সকালেই আমার টিউটোরিয়াল, কিছুই করা হয়নি। আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, কাজেই আমি আপনার ক্ষুদ্র একটা উপকার করতে চাই। এ গুড টার্ন ফর এ গুড টার্ন। মিলি বিস্মিত হয়ে বলল, কি উপকার করতে চান? একটা উপদেশ দিতে চাই যা আপনার খুব কাজে আসবে। উপদেশটা হচ্ছে, আমার বাচ্চা দুটিকে একেবারেই পাত্তা দেবেন না। সে কি? ওদের একজনই আপনাকে পাগল করে দেবার জন্য যথেষ্ট। দুজন মিলে কি করবে তার বিন্দুমাত্র ধারণাও আপনার নেই, কাজেই সাবধান। মিলি হাসল। আনিস বলল, আপনার হাসি দেখেই বুঝতে পারছি আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না। সাবধান করে দেবার দরকার ছিল, করে দিয়েছি। সুবহান সাহেবকে ডাক্তার বলে দিয়েছেন রাত ঠিক 10টায় বিছানায় চলে যেতে। রাত জাগা পুরোপুরি বারণ। ডাক্তারের উপদেশ মতো কিছুদিন তাই করলেন। দেখা গেল রাত 10টার দিকে ঘুমোতে গেলে ঘুম আসে 1:30-2টার দিকে, অথচ 12টার দিকে ঘুমোতে গেলে 10-15 মিনিটের মধ্যে ঘুম চলে আসে। কিছুদিন হলো তিনি তার নিজস্ব নিয়ম চালু করেছেন, রাত 12টায় ঘুমোতে যান। তবে তিনি জানেন না যে শোবার ঘরের ঘড়ি এক ফাঁকে মিলিয়ে এসে 1 ঘন্টা আগিয়ে রাখে। শোবার ঘরের ঘড়িতে এখন 12টা বাজছে, যদিও আসল সময় রাত 11টা। মিনু ঘরে ঢুকলেন, হাতে বরফ শীতল 1 গ্লাস পানি। বিছানায় যাবার আগে সোবহান সাহেব ঠান্ডা 1 গ্লাস পানি খান। মিনু পানির গ্লাস টেবিলের পাশে রাখতে রাখতে বললেন, ঘুমোবে না? সোবহান সাহেব বললেন, একটু দেরি হবে মিনু, তুমি শুয়ে পড়ো। দেরি হবে কেন? একটা বিষয় নিয়ে ভাবছি। কি নিয়ে ভাবছো? দেশে মাছের যে ভয়াবহ সমস্যা, ওইটা নিয়ে ভাবছি। কি করা যায় তাই। ওইসব ভাববার লোক আছে, তোমাকে মাথা ঘামাতে হবে না। এই তো একটা ভুল কথা বললে মিনু। দেশের সমস্যা নিয়ে সবাইকে ভাবতে হবে। সবাই যদি ভাবে তাহলেই সমস্যার কোনো একটা সমাধান বের করা যাবে। বেশ তো, সকালবেলা সমাধান বের করবে। 12টা বাজে, এখন শুয়ে পড়ো। নাও, পানিটা খাও। সুবহান সাহেব চোখ থেকে চশমা খুলে রেখে স্ত্রীর দিকে তাকিয়ে হাসলেন। হাসতে হাসতেই বললেন, ঘড়িতে 12টা বাজে না, বাজে 11টা।
তোমরা এই ঘরের ঘড়ি ১ ঘন্টা আগিয়ে দাও। যেদিন প্রথম করলে সেদিনই টের পেয়েছি। তোমাদের বুঝতে দেইনি। তোমরা যা করছো আমার প্রতি মমতাবশতই করছো। তবু কাজটা ঠিক না। তোমরা ধোঁকা দেবার চেষ্টা করছো। ধোঁকা দেয়া অন্যায়। যাও, শুয়ে পড়ো। মিনু কথা বাড়ালেন না, শুয়ে পড়লেন। স্বামীকে তিনি খুব ভালো করে চেনেন। এই মুহূর্তে তাকে ঘাটানো ঠিক হবে না। মিনু, বলো। আচ্ছা বলো তো, তোমরা কি আমাকে খুব অল্প বুদ্ধির মানুষ বলে মনে করো? তা মনে করব কেন? এই যে ঘড়ির কাঁটা ১ ঘন্টা আগিয়ে দিলে, মনটাই একটু খারাপ হলো। তোমরা আমাকে নিয়ে এমন একটা ছেলেমানুষি ব্যাপার করছো। মিলি করেছে। এইসব মিলির বুদ্ধি। দাও, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। দরকার নেই। আমার ঘরের ঘড়ি ১ ঘন্টা এগিয়েই থাকুক। আমি মানুষটা অবশ্যই একটুখানি পিছিয়ে আছি। এই দিক দিয়ে ঠিকই আছে। তুমি ঘুমাও মিনু। বয়সটা শুধু আমার একার বাড়ছে না, তোমারও বাড়ছে। আমার যেমন বিশ্রাম দরকার, তোমারও দরকার। সমাজটাই এমন যে পুরুষের প্রয়োজনটাই বড় করে দেখা হয়, মেয়েদেরটা দেখা হয় না। এই সমস্যা নিয়েও ভাবতে হবে। সোবান সাহেব নিজেই উঠে ঘরের বাতি নিভিয়ে টেবিল ল্যাম্প জ্বেলে দিয়ে চেয়ারে বসলেন। তার সামনে একটা বিশাল খাতা। খাতায় লেখা মৎস্য সমস্যা। খাতার প্রথম পাতায় এদেশের সব রকমের মাছের নাম লেখা আছে। দেশে কত ধরনের মাছ পাওয়া যায়, কোন অঞ্চলে কোন মাছের কি নাম, সব আগে লেখা দরকার। সব মাছের ব্রিডিং টাইম কি এক, না এক এক মাছের এক এক সময়, তাও জানা দরকার। মাছের খাবার কি? সুমান সাহেবের মন খারাপ লাগছে। তিনি মাছের দেশের মানুষ, অথচ মাছের ব্যাপারে প্রায় কিছুই জানেন না। শুধু জানেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আকাশ গুড়গুড় করে, তখন কই মাছের ঝাঁক পানি ছেড়ে শুকনোয় উঠে আসে। রহস্যময় ব্যাপার। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তিনি কত অদ্ভুত রহস্য চারদিকে ছড়িয়ে দিয়েছেন। তাকে চিনতে হবে এইসব রহস্যের মাঝে। বারান্দায় মিলি হাঁটছে। হাঁটতে হাঁটতে গুনগুন করে গাইছে। মেয়েটার গানের গলা চমৎকার, অথচ ভালো করে গান শিখল না। তার ইচ্ছে করলো মেয়েকে ডেকে পাশে বসিয়ে গান শুনেন। তা সম্ভব হবে না। গাইতে বললে মিলি গাইতে পারে না। সে নাকি গান করে নিজের জন্য, অন্য কারো জন্য না। মিলি গাইছে, বলি গো সজনী যেও না যেও না, তার কাছে আর যেও না। সুখে সে রয়েছে, সুখে সে থাকুক, মোর কথা তারে বলো না বলো না। সুন্দর গান তো। সুবহান সাহেবের মন আনন্দে পূর্ণ হলো। তিনি খাতা বন্ধ করে বারান্দায় এসে দাঁড়ালেন। মিলি রেলিংয়ে হেলান দিয়ে আছে। আকাশ ভরা জ্যোৎস্না। কি অপরূপ ছবি! এমন সুন্দর পৃথিবী ফেলে রেখে তাকে চলে যেতে হবে, ভাবতেই কষ্ট হয়। স্বর্গ কি এই পৃথিবীর চেয়েও সুন্দর হবে? তাও কি সম্ভব? মিলি গান বন্ধ করে বাবার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, আমার মন অসম্ভব খারাপ হয়ে আছে বাবা। কেন? কাল আমার টিউটোরিয়াল, কিছু পড়া হয়নি। পড়তে ভালো লাগে না। কি যে করি। সুবহান সাহেব সস্নেহে মেয়ের মাথায় হাত রাখলেন। মিলি বলল, জীবনের শ্রেষ্ঠ সময়টা আমরা পড়ালেখা করে নষ্ট করি। কোনো মানে হয় না।